হ্যালো, গুড ইভিনিং। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন। এবার আমি চেষ্টা করি নানা রকম মজার ভিডিওস, আমার আমার আহ, আমার লাইফস্টাইলের কিছু ভিডিওস, আমার মেয়ের কিছু মজার ভিডিওস, মেয়ের পাকামো, কায়দাবাজি এগুলো পোস্ট করার। আপনাদের ভালো লাগছে, আপনারা রেসপন্ড করছেন। কিন্তু আমার হঠাৎ করে একটা প্ল্যান মাথায় এলো যে আমি আমার মেয়েকে এবং অনেক বাবা মায়েরাই এখনও তাদের বাচ্চাদের চেষ্টা করেন আমাদের ছোটোবেলার বেশ কিছু সংস্কৃতি, বেশ কিছু বইপত্র, ছড়া, কবিতা, গল্প এগুলো বাচ্চাদেরকে পড়ানো, যেমন রবীন্দ্রনাথের কবিতা, তারপরে সুকুমার রায়ের কবিতা, ঈশপের গল্প, ছোটদের জাতকের গল্প, এরকম ছোটো ছোটো গল্প, টিনটিন, এগুলো বাচ্চাদেরকে পড়ানোর, বাচ্চাদেরকে জানানোর, বাচ্চাদেরকে বোঝানোর, চেনানোর। আমার বাচ্চাকে আমার মেয়ে খুবই ছোট এখন এত কিছু বোঝার জন্য, কিন্তু তাও চেষ্টা করি এগুলো বলার। সুকুমার রায় আবোল তাবোল যেমন আমার মেয়ের খুবই প্রিয়, এরকমই। এবার আমি ভাবলাম যে আমি এই যে ভিডিওসগুলো এখন পোস্ট করছি সেগুলো ছাড়া যদি একটু মজার কিছু প্ল্যান করি, যেমন ধরুন ছোটদের যে গল্পগুলো হয় বা ছোটদের যে ছড়াগুলো হয়, সেই ছড়া বা গল্প যদি আমি এখানে বলি, বাচ্চাদের শুনতে ভালো লাগবে। আপনারাও আমাকে বলতে পারেন যে আপনাদের কিছু মাথায় আসছে কিনা যেগুলো আমি বলতে পারি, যেগুলো আমি পড়ে শোনাতে পারি। তো দেখা যাক আপনাদের কতটা ভালো লাগে। আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি আমাকে রেসপন্ড করেন, বলেন, তাহলে আমি খুবই হ্যাপি হব, খুব মজা লাগবে আমার। আর আমি আরও নতুন রকম নানান রকম প্ল্যানও করতে পারবো। আমি আজকে শুরু করব ঈশপের গল্প দিয়ে। এবার ঈশপের গল্প বলার আগে একটা ছোট্ট করে ভূমিকা করে দিই যে ঈশপ কে। ঈশপ ছিলেন প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত গল্পকার, যিনি ২৫০০ বছর আগে গ্রিস দেশে জন্মেছিলেন এবং অসাধারণ এক গল্পকার ছিলেন। তিনি কি করতেন, সরল কিন্তু প্রাণবন্ত উপকথার মাধ্যমে জীবনের নানা শিক্ষা এবং সত্যকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। আমার বাবা আমাকে ছোটোবেলায় ঈশপের গল্প বলতো, জাতকের গল্প, ঈশপের গল্প, এগুলো পড়ে শোনাতো, বলতো, আমি ঘুমানোর আগে শুনতাম, আমার খুব ভালো লাগতো। তো আমার ধারণা এখন বাচ্চাদেরও ভালো লাগবে। ঈশপের গল্পগুলোতে যেগুলো প্রধানত বলা হয়েছে, পশু পাখি, গাছপালা কিংবা নানান প্রাকৃতিক উপাদানকে চরিত্ররূপে উপস্থাপন করা হয়েছে, যারা মানুষের মতন কথা বলে, কাজ করে এবং নানা ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয়। ঈশপের প্রত্যেকটা গল্পে কিন্তু একটা করে শিক্ষা থাকে, মরাল স্টোরি, যেটাকে আমরা বলি ঐক্যবদ্ধতার মাহাত্ম্য, অহংকারের পরিণাম, ঐক্যের শক্তি, ধৈর্যের ফল, চাতুরীর বিপদ কিংবা সৎ ও অসৎ জীবনের পার্থক্য, পরিশ্রমের মূল্য বা সততার জয়। এই রকম প্রত্যেকটা গল্পের শেষে থাকে সহজ অথচ গভীর নীতি, যা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। আজকে আমি যে গল্পটা পড়ে শোনাবো সেটা হলো পিঁপড়ে আর ঘাসফড়িং। এক গ্রীষ্মের দিনে একটা ঘাসফড়িং মাঠে লাফাচ্ছিল, আনন্দে একেবারে কিচির মিচির কিচির মিচির করে গান গাইছে। আর তার পাশ দিয়ে একদল পিঁপড়ে ভুট্টার মোটা বীজ বয়ে নিয়ে যাচ্ছিল। ঘাসফড়িং জিজ্ঞেস করলো, তোমরা ওই ভারী জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? এত পরিশ্রমই বা কেন করছো? আমার সাথে গান গাইতে আসো না কেন? পিঁপড়ে তখন বলল, আমরা শীতের জন্য খাবার মজুত করছি গো, তোমারও তাই করা উচিত। এই কথা শুনে ঘাসফড়িং গেয়ে উঠল, শীতকাল তো অনেক দূরে, খেলার জন্য আজকে একটা দারুণ সুন্দর দিন। কিন্তু পিঁপড়েরা তাদের কাজে চলে গেল, তারা তাদের কঠোর পরিশ্রম করে চলল। আবহাওয়া শীঘ্রই ঠান্ডা হয়ে গেল, মাঠে পড়ে থাকা সমস্ত খাবার তুষারের ঘন সাদা চাদরে ঢাকা পড়ে গেল। ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পেল না। সে পিঁপড়েদের বাড়িতে গেল, সে দেখলো পিঁপড়েরা শীতের জন্য পর্যাপ্ত খাবার মজুত করেছে। সে তাদের কিছু খাবারের জন্য ভিক্ষে চাইল। পিঁপড়েরা অবাক হয়ে চিৎকার করে বলল, কি, শীতের জন্য তুমি কোনো খাবার মজুত করনি? সারা গ্রীষ্মে কি করছিলে? ফড়িং বলল, আমি তো গান বাজনায় এত ব্যস্ত ছিলাম যে আমার কাছে খাবার মজুত করার সময় ছিল না। পিঁপড়েরা ঘৃণায় মাথা নাড়ল, তারা ফড়িংকে ছেড়ে তাদের নিজেদের কাজ চালিয়ে গেল। উপদেশ কি, মানে মরাল স্টোরি, বুদ্ধিমানেরা ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুত থাকে। আমরা আমাদের জীবনে এরকম অনেক মানুষ এরকম হয়, আমিও হয়তো কিছুটা এরকমই, যে যখন যেরকম সিচুয়েশনে থাকি তখন সেই সিচুয়েশনটাকে এত এনজয় করতে পছন্দ করি
যে তারপরে কি হবে সেইটা আর ভাবি না। অনেক মানুষ এরকম হয়। তো এই গল্পটা, এই যে বুদ্ধিমানেরা ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুত থাকে, এই গল্পটা সেই কারণেই বলা বা লেখা যে আমরা যদি ভবিষ্যৎটাকে সিকিওর করে রাখতে পারি তাহলে হয়তো আমাদের এই যে বর্তমানের আনন্দটা, বর্তমানের ভালো থাকার যে ফিলিংসটা, সেটা অনেক বেশি জাস্টিফাইড হয়। মানে আজকে আমরা খুব ভালো আছি, আজকে আমরা যা টাকা রোজগার করছি সেই টাকাটা একদম আনন্দে উড়িয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু কালকে আমাদের কাছে আর কোনো টাকা থাকছে না, খাওয়ার জিনিস থাকছে না। আজকে যখন আমরা জীবনে খুব ভালো আছি, খুব সাকসেসফুল আছি, তখন চারপাশের মানুষজনকে এমন কীটপতঙ্গের মতন ট্রিট করছি যে আগামীকাল যখন আমার সেই সাকসেসটা আর কন্টিনিউ করছে না, তখন আমরা বুঝতে পারছি যে যাদেরকে কীটপতঙ্গের মতন ট্রিট করেছিলাম তাদের সেদিন কেমন লেগেছিল। তাই সবসময় আমাদের উচিত বস্তুগত দিককে, মানে বস্তুগতভাবে বা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করেই চলা উচিত। আজকে গেল এই গল্পটা। পরের দিন থাকবে আরও একটা গল্প, যে গল্পটার নাম হলো মিথ্যেবাদী রাখাল ও বাঘ। এটা আমাদের ছোটোবেলা থেকে মানে প্রতিদিন শোনা একটা গল্প, কিন্তু আজকে এটা বলবো না। এই গল্পটা শোনার জন্য কালকে ওয়েট করতে হবে।